প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই নাইট এডিশনের নতুন একটি পর্বে। আপনাদের সাথে আছি আমি অরণ্য আফরোজ। আজ আমরা ফিরে তাকাবো ইতিহাসের এক ভয়ঙ্কর এবং রক্তাক্ত অধ্যায়ের দিকে, 2009-এর পিলখানা হত্যাকাণ্ড, যা বাংলাদেশের ইতিহাসে একটি গভীর ক্ষতের জন্ম দিয়েছে, যা হয়তো আজও পুরোপুরিভাবে পূরণ হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ, তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে সংগঠিত হয় এই বিডিআর বিদ্রোহ, যেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন মানুষ। আজকের এই পর্বে আমাদের সাথে আছেন এই ঘটনারই একজন প্রত্যক্ষ সাক্ষী, যিনি নিজে সেই মুহূর্তে সেখানে ছিলেন। তার মুখ থেকেই শুনবো সেদিন ভয়াবহ ঘটনা, সেদিনের ভয়, কান্না, আর সেদিন বেঁচে থাকার লড়াই এবং তার বেঁচে ফেরার গল্প। আজ আমাদের সাথে আছেন এএসএম সালেক, যিনি সেই সময় বিডিআর সদর দপ্তরে সশরীরে উপস্থিত ছিলেন। জি এএসএম সালেক, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব মূল প্রসঙ্গে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, বিডিআর বিদ্রোহ অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের দিন আপনি কোথায় ছিলেন আর কেন ছিলেন? ধন্যবাদ বাংলা এডিশনকে। আসলে 2009 সালের 25 ফেব্রুয়ারি আমি দরবার হলে উপস্থিত ছিলাম। সরকারি আদেশে আমি সেদিন দরবার হলে যাই। তো দরবার হলে হাজির হওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আমি সাইকেল যোগে বিডিআর হসপিটাল পিলখানা ঢাকায় যাই। সেখানে বিডিআর হসপিটাল পিলখানা ঢাকার অন্যান্য সদস্যদের সঙ্গে আমি ফলিন হয়ে জানতে পারি দরবার 1 ঘন্টা পেছানো হয়েছে, 9টায় দরবার হবে। শুরু হওয়ার কথা ছিল 8টায়। তো 1 ঘন্টা পেছানোর খবর শুনে আমি বিডিআর হসপিটাল পিলখানা ক্যান্টিনে অবস্থান করি। অন্যান্য ব্যাটসম্যান এবং আমার সহকর্মীদের সাথে গল্প গুজব করে 1 ঘন্টা কাটানোর পর আবার ফলিন হয়ে দরবার হলে বিডিআর হসপিটাল পিলখানা ঢাকার অন্যান্য সদস্যদের সাথে আমি দরবার হলে যাই। আনুমানিক সকাল 9টায় দরবার শুরু হয়। দরবার শুরু হওয়ার পর ডিজি মহোদয় দরবারে আসার পর অন্যান্য বিষয়ে আলোচনা এবং কুশলাদি বিনিময় শেষে বিভিন্ন বিষয় যখন আলোচনা করতেছিলেন, সেই সময় হঠাৎ আনুমানিক 9:20 ঘটিকায় দরবার হলের পিছনের 2টি পকেট দরজা দিয়ে 2 জন অস্ত্রধারী চিৎকার করে ডিজি মহোদয়ের দিকে এগুতে থাকে। এমত অবস্থায় একজন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর একজনকে ডিজি মহোদয়ের আশেপাশে উপবিষ্ট অফিসারগণ তাকে অস্ত্রমুক্ত করেন। তারপর দরবার হলের ভিতরে হট্টগোল শুরু হয়। হট্টগোল শুরু হওয়ার পরে বাহিরে গুলির আওয়াজ শুনতে পাই। তার ফলে হাজার হাজার বিডিআর সৈনিকগণ উপস্থিত থাকার ফলে দরবার হলের ভিতরে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, যা আসলে মুখে বর্ণনা করা সম্ভব নয়। ওই সময় আমি নিজেকে রক্ষা করার জন্য আমার আইডি কার্ড এবং নেম প্লেট আমি নিরাপদ স্থানে পকেটে ঢুকিয়ে নেওয়ার পরে নিজেকে রক্ষার জন্য কোনো মতে দরজার সন্ধান করতে থাকি। সকল সৈনিকগণ দাঁড়িয়ে যাওয়ার ফলে সামনে পিছনে কোথায় কি ঘটেছে আমি আসলে দেখা সম্ভব হয়নি, শুধুমাত্র শব্দ নিরীক্ষণ করা ছাড়া। বাহিরে যখন গুলির আওয়াজ শুনতে পাই, ভিতরে হট্টগোল শুরু হওয়ার পরে সবাই দরবার হল থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। এমত অবস্থায় আমিও সকলের সাথে স্রোতের অনুকূলে গিয়ে দরজার তল্লাশ করতে থাকি। আমি উত্তর পশ্চিম কোণের দরজা দিয়ে বের হয়ে এমনভাবে বের হই যে বন্দুকের ব্যারেল থেকে যেরকম গুলি বের হয়ে যায়, আমি দরজা থেকে এরকম ছিটকে বের হয়ে যাই। বের হওয়ার পর আমি সেই সময় নূর মোহাম্মদ স্কুলের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে হাফ প্রাচীরের পাশে আড়াল নিয়ে অবস্থান করি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকি। তো আনুমানিক 10-15 মিনিট আমি ওখানে অবস্থান করি। দরবার হল এ সময়ে দরবার হলের চারপাশে অন্যান্য সৈনিকরা সাধারণত ফেটিক ড্রেস বলে আমাদের, ফেটিক ড্রেস, সেই ফেটিক ড্রেসে দরবার হল ঘিরে ফেলে। তাদের হাতে অস্ত্র
মুখ রঙিন কাপড় দিয়ে বাঁধা। এ অবস্থায় আমি চিন্তা করি যে আমি অস্ত্র ছাড়া এখানে ইউনিফর্ম পরে নিরাপদ বোধ করি নাই। এছাড়াও সেখানে উপস্থিত প্রায় 100-রও অধিক অফিসারকে উদ্ধারের জন্য নিশ্চিত আর্মির কমান্ডো, এপিসি, ট্যাঙ্ক এবং হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধারে আসবে। এই আশায় আমি কিছুক্ষণ ওখানে অবস্থান করি। অবস্থান করার পরে দেখি 10-15 জন সৈনিকের একটা গ্রুপ সেন্ট্রাল কোয়ার্টার গার্ড এবং অস্ত্রাগারের দিক থেকে অস্ত্র উঁচিয়ে ফায়ার করতে করতে দরবার হলের দিকে দৌড়ে আসতেছে। এই অবস্থায় আমি কি করব আসলে বুঝে উঠতে পারছিলাম না। পরে পাশে তাকিয়ে দেখি কিছু অফিসার এবং সৈনিক খামাল দেওয়া ইটের উপর দিয়ে পার হয়ে প্রাচীর টপকায় যাচ্ছে। আমিও চিন্তা করলাম যে খালি অস্ত্রে, বিনা অস্ত্রে এখানে ইউনিফর্ম পরে থাকা নিরাপদ নয়। কি কারণে? কমান্ডোরা আসলে এপিসি এবং ট্যাঙ্কের ব্যারেল তো আর বুঝবে না আমি ভালো না খারাপ। এই অবস্থায় আমি আমার নিজের নিরাপত্তার কথা ভেবে সরকারি অনুমোদিত বাসায় হাজারীবাগ পার্কের ঢালে আমি আমার বাসার দিকে রওনা হই। তারপরে বিস্তারিত খবর আমি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। জি, এখন প্রথমে আপনি যখন গুলির শব্দ শুনলেন, আপনি যে বললেন, তো গুলির শব্দ শোনার পর আপনার প্রতিক্রিয়া কেমন ছিল, আর আপনার আশেপাশে মানুষজনের যে একটা প্রতিক্রিয়া সেটা আপনি কিভাবে লক্ষ্য করেছেন, মানে সেটা কেমন ছিল? আরেকটা প্রশ্ন একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো আপনি যখন দরবার হল থেকে বেরিয়ে গেলেন, আপনি যেটা উল্লেখ করলেন যে আপনি ছিটে বেরিয়ে গিয়েছিলেন, তো বেরিয়ে যাওয়ার পরে আপনার আশেপাশে আপনি কোনো আহত সেনা সদস্য বা কাউকে পেয়েছিলেন কিনা? আমি প্রথমে গুলির শব্দ দরবার হলের ভিতরে থাকা অবস্থায় শুনতে পাই। শোনার পরে দরবার হলের ভিতরে উপস্থিত সৈনিকদের মধ্যে চরম হট্টগোলের সৃষ্টি হয়। সবাই দরবার হল থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। এ অবস্থায় আমি মাইকে আওয়াজ শুনতে পাই, প্রত্যেক ইউনিটের কমান্ডারগণ নিজ নিজ ইউনিটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সম্ভবত এটা ডিজি মহোদয় নিজেই বলেছিলেন। তো আমি গুলি শব্দ শুনতে পাওয়ার পর আমার অনুভূতিটা ছিল এরকম যে কোনো অর্ডার ছাড়া ফায়ার ওপেন হয়, সেই ফায়ার সিজ করার মতো ক্ষমতা আসলে কোনো জেনারেলেরও থাকে না। আমি এ অবস্থায় পরিস্থিতি অস্বাভাবিক এবং বেআইনি এই কথা ভেবেই নিজেকে সেভ করার জন্য সর্বদা চেষ্টা করেছি। আমি যখন দরজা দিয়ে বের হয়ে ছিটকে পড়ে যাওয়ার পর সামনে 4-5 ফিট দূরে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে সেখানে আমি এক কর্নেল পদবীর অফিসারকে পড়ে থাকতে দেখি। সম্ভবত ওনার 2 পা পদপিষ্ট হয় ভেঙে গিয়েছে। আমি আসলে মেডিকেল সহকারী হওয়ার জন্য তাকে তোলার জন্য একটু উদ্যত হতেই আর এক ধাক্কায় আমি আরো 3-4 ফুট দূরে গিয়ে পড়ি। সেখান থেকে উঠে ডানে বামে তাকিয়ে দেখি যে কিছু সৈনিক ফেটিক ড্রেস অবস্থায় তারা চিৎকার করে 5 নম্বর গেট বন্ধ করার জন্য বলছে। তো আরো ডানে বামে তাকিয়ে দেখি যে মোটামুটি দরবার হল ঘিরে ফেলা হয়েছে। পরিস্থিতি আসলে কে কাকে আক্রমণ করেছে, কে শত্রু কে মিত্র, আমি আসলে সেই মুহূর্তে বুঝতে পারিনি। পরবর্তীতে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এখানে এক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই হলো আমার প্রতিক্রিয়া ভাই। জি, তো আপনি যেহেতু ওই হত্যাকাণ্ডের সময় দরবারে ছিলেন না, কিন্তু পরবর্তীতে তো অবশ্যই আপনি আপনার সহকর্মী বা আপনাদের সাথে যারা ছিলেন তাদের থেকে জানতে পেরেছেন, বা আপনি এর পরেও আমি যতদূর জানি যে আপনি বিডিআর সাথে ছিলেন, ইভেন তাদের বিচার কাজের সাথেও আপনি যুক্ত ছিলেন। তো এই দরবার হলে কি ঘটনা ঘটেছিল তা বিষয়ে আপনার কি মতবাদ, বা আপনি কি একটু জানাবেন আসলে ওই দিন কি হয়েছিল বলে আপনি মনে করছেন? আসলে দরবার হলে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা সম্পর্কে যারা দরবার হলে উপস্থিত তারা কেউই জানতো না। যদি জানতোই তাহলে তারা দরবার হলে যেত না। আমিও যদি জানতাম যে আসলে এরকম একটা ঘটনা ঘটবে
দরবার হলে আমিও যেতাম না। তো দরবার হলে যারা উপস্থিত ছিল তারা অনেকেই হয়তো বিষয়টা জানতেন না, আমিও তাদের মতোই আমিও জানতাম না। তো দরবার হল থেকে বের হয়ে আমি যখন বাসায় গেলাম, সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে লাইভ প্রচার টেলিকাস্ট চলতেছিল, আমি সেগুলোই পর্যবেক্ষণ করতেছিলাম। এরপরে আমি সরকার যখন জয়েন করার জন্য বলে নিকটস্থ ইউনিটে যোগদান করার জন্য বিডিআর সদস্যদেরকে সরকার নির্দেশনা দেয়, সেই নির্দেশনা পাওয়ার পর আমি 28 তারিখে নির্দেশনা পাই। 1 তারিখ সকালবেলা আমি যে পোশাকে দরবার হলে গিয়েছিলাম সেই পোশাক পরেই আমি বিডিআর 4 নম্বর গেট জিগাতলায় উপস্থিত হই যোগদান করার জন্য। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে সকাল পর্যন্ত আমি জয়েন করতে পারি নাই। আনুমানিক 3 তারিখ সন্ধ্যার দিকে আমার নাম সার্কুলেশন হয়, ভিতরে ঢোকার জন্য বলা হয়। আমি আমার বিডিআর হসপিটাল এর অন্যান্য সৈনিকদের সাথে আমি 3 তারিখ সন্ধ্যায় পিলখানায় প্রবেশ করি 4 নম্বর গেট দিয়ে। বিচারিক সেলেও কাজ করেছি। আসলে বিচারিক সেলে কাজ করেছি, আমি তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমার কম্পিউটার টাইপিং এ ভালো ছিলাম। আমি বিডিআর হসপিটালে বিভিন্ন সময় হিসাব শাখা, মেডিসিন স্টোর, এমনকি আমি প্রশিক্ষণকালীন থাকা অবস্থায় আমি প্রশিক্ষণের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম যেমন প্রশিক্ষণ রুটিন ইত্যাদি আমি কম্পিউটারে নিজে করতাম। তো এই সুবাদে আমি কম্পিউটার জানার সুবাদে কর্তৃপক্ষ আমাকে বিচার চলাকালীন সময়ে বিচারিক সেলে সংযুক্ত করার কারণে আমি বিচারিক সেলে কাজ করেছি। বিডিআর হসপিটালে সেই সময় স্ট্রেংথ আনুমানিক প্রায় 850 জন সদস্য ছিল। সকল সদস্যের স্টেটমেন্ট হাতে লেখা, তো আর বিডিআর সৈনিকদের হাতের লেখা অনেকেই খারাপ, বোঝা যায় না, পরিষ্কার বোঝা যায় না। এগুলো কম্পিউটারাইজড করার ক্ষেত্রে আমি নিজেই টাইপ করেছি। বুঝতে না পারায় অনেক সৈনিককে আমি পাশে নিয়ে বসে তাদেরকে বলেছি, ভাই এটা কি লিখেছেন, হ্যাঁ, শুনে শুনে আমি কম্পিউটার টাইপ করেছি। জি, তো এই বিষয়ে মানে এই তদন্ত আর বিচার প্রক্রিয়া নিয়ে আপনি যদি একটু বিস্তারিত বলতেন যে আপনার ব্যক্তিগত মতামত কি বা আপনি কি জানতে পেরেছেন। আসলে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন পরে। তার আগে আমি যখন 3রা মার্চ পিলখানায় প্রবেশ করার পরে আমাদেরকে 20 জনের একটা ট্রুপস ছিল, সকলেই বিডিআর হসপিটালের। আমাদেরকে প্রথমে প্রবেশ করানোর পরে রাইফেলস উইং এর সামনে পুকুরের পাড়ে আমাদেরকে সকলকে মেডিকেল চেক আপ করা হয় ট্রেস আউট করার জন্য, যে আর্মস ক্যারিয়ার কিনা, ফায়ার কিনা বা কোনো আক্রমণকারী কিনা, এই সমস্ত ট্রেস আউট করার জন্য মেডিকেল চেক করা হয়, বডি চেক আপ করা হয়। তো শরীরের সমস্ত কাপড় শুধুমাত্র আন্ডারওয়্যার বাদে বাকি সব খুলে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আমাকেও পরীক্ষা করা হয়। অনেকের নামে বিভিন্ন কিছু নোট হয়েছে, কারো কাটা ছেঁড়া, ছিলে যাওয়া বা ভেঙে যাওয়া ইত্যাদি নোট হয়েছে। আমাকেও পরীক্ষা নিরীক্ষার পরে আলহামদুলিল্লাহ আমার নামে কোনো নোট হয় নাই। আমি নিশ্চিন্ত হলাম যে আমার জীবনের 50 ভাগ নিরাপদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জি, তো বিচারের সময় যেহেতু আপনি বিএসএল এ ছিলেন, তো বিচারের সময় এই বিদ্রোহীদের বক্তব্য কি ছিল বা তারা কি বলেছিল বা তাদের দাবি দেওয়া কি ছিল? না, বিচারের সময় তো আসলে দাবি দেওয়ার কিছু ছিল না। দাবি দেওয়া ছিল ওই 25-26 ফেব্রুয়ারি 2 দিনেই তাদের দাবি দেওয়া ছিল, যা আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সেই সময় লাইভ টেলিকাস্ট চলতেছিল, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম অনেকে বক্তব্য দিচ্ছে, আমাদের নিজস্ব অফিসার চাই। ডাল ভাত নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সেই সময় ডাল ভাত কার্যক্রম বিডিআর চলতেছিল। আমি আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তো আমরা আসলে এই ডাল ভাত প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম না। আমরা সাধারণত বিডিআর সৈনিক এবং তাদের পরিবারের চিকিৎসা নিয়ে কাজ করি বিডিআর হসপিটালে, যার কারণে ওইসব বিষয় নিয়ে আসলে আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না, আমার বিশেষ করে। তো আমি ঢোকার পরেই মেডিকেল চেক আপ হওয়ার পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওই প্যারেড গ্রাউন্ডে, বিডিআর পিলখানায় যেখানে প্যারেড হয় সেই প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে।
এই অবস্থায় আমি দেখলাম হাজার হাজার লোক সেই প্যারেড গ্রাউন্ডে উপবিষ্ট হয়েছে, তাদেরকে এক করা হয়েছে। এই হাজার হাজার লোক দেখে আমার সেই হাসরের ময়দানের কথা মনে হয়েছে। সেই সময় মনে হয়েছে যে হাসরের ময়দান এইরকমই হতে পারে। এর মধ্যে আমি অনেক সৈনিককে দেখেছি পাগল হয়ে কাপড় চোপড় খুলে দৌড়ে বেড়াচ্ছে, অনেক সেনাবাহিনীর সৈনিকরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এই অবস্থায় অনেক পরিচিত অপরিচিত অনেকের সাথেই কথা হয়েছে, অনেকেই গল্প করতে শুনেছি। হ্যাঁ, এই থেকেই। তাছাড়া আমি আমার নিজের চোখে কিছু দেখি নাই, কেননা আমি 10-15 মিনিটের মধ্যেই নিজের নিরাপত্তার কথা ভেবেই পিলখানা ত্যাগ করেছিলাম। জি, বুঝতে পেরেছি। তাহলে বিচারের সময় বিদ্রোহীদের যে স্টেটমেন্ট গুলো পাওয়া গেছে, তাদের যে বক্তব্য, এই বিষয়ে আপনার কি মতবাদ? ভাই, আপনি যে বলতেছেন বিদ্রোহ, আসলে এটা বিদ্রোহ না, এটা আমি হত্যাকাণ্ডই বলবো। কারণ বিদ্রোহ হলে সবাই জানার কথা, যেহেতু অধিকাংশ সৈনিকই কিছু জানে না বা কিছু জানতো না বা বুঝতে পারেনি, যার কারণে এটা বিদ্রোহ বলতে আমি নারাজ। এটা হত্যাকাণ্ডই বলবো আমি, পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার একটা চক্রান্ত আমি মনে করি। তো আপনার কাছে অনুরোধ, এটাকে বিদ্রোহ না বলে এটা হত্যাকাণ্ড বললেই আমার মনে হয় যথোপযুক্ত হবে ভাই। জি, তা তো অবশ্যই। তো আপনি কি মনে করছেন যে এই পিলখানা হত্যাকাণ্ড, এটা পরিকল্পিত, যেটা আপনি বললেন, এটা আসলে একটা অনেক বড় ষড়যন্ত্রের একটা অংশ? জি, অবশ্যই এটা ষড়যন্ত্রের অংশ। এইটা আসলে বাংলাদেশ রাইফেলস একটি ঐতিহাসিক বাহিনী। এই বাহিনীর ইতিহাস প্রায় 230 বছরের উপরে। এই বাহিনীর পরাজয়ের ইতিহাস নাই। 1971 সালের পরে বাংলাদেশ রাইফেলস কখনো পরাজয় বরণ করেনি। সম্মুখ সমরে বাংলাদেশ রাইফেলস অপরাজেয়। এই বাহিনীকে যেহেতু সম্মুখ সমরে পরাজিত করা সম্ভব নয়, এই বাহিনীকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রই করতে হয়েছে। জি, বুঝতে পেরেছি। তো আপনার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন, সেটা হলো, এই যে ঘটনা, এই ঘটনার পরে আপনার জীবন কতটা হুমকির মধ্যে ছিল? এই বিচার এর সময়টা স্পেসিফিক্যালি, যখন আপনি এই বিচারের কাজের সাথে ছিলেন, তখন এবং তারপরে আপনার জীবন কতটা হুমকির সম্মুখীন ছিল? আসলে হুমকি তো ছিলই, জীবনের হুমকি ছিল। কারণ আমরা বিভিন্ন সিনিয়রদের কাছে শুনেছি যে বিদ্রোহ হলে বিচার ফায়ার স্কোয়াডে মৃত্যুদণ্ড। বিচার প্রক্রিয়াটা এরকম হয়, আপনাকে এভাবে কিভাবে বলবো, যে একটা রুমে ঢোকার দরজা একটি, বের হওয়ার দরজা দুইটি। ঢোকার পরে জিজ্ঞাসাবাদ করবে তুমি কি এখানে হাজির ছিলে, হাজির থাকলে এক দরজা দিয়ে বের হবে, ওই দরজা দিয়ে বের হওয়ার পরে ফায়ার স্কোয়াডে তাকে মেরে ফেলা হবে, ফায়ার দিয়ে গুলি করে তাকে মেরে ফেলা হবে। আর যদি উপস্থিত না থাকে অন্য দরজা দিয়ে বের হবে, সে বেঁচে যাবে। এটাই হলো বিদ্রোহের বিচার আর্মিতে। তো এইরকম আমি শুনতেছি অন্যান্য সহকর্মী এবং আমার পাশে যারা উপবিষ্ট ছিল ওই সময়, প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকাকালীন সময়ে, তাদের কাছে আমি শুনতে পারছি যে এইরকম বিচার হলে এইরকমই হবে। তারা তাদের অভিজ্ঞতা থেকে আমার বলতেছিল, আমি শুনে আসলে নিজে আতঙ্কিত ছিলাম যে আসলে আমিও তো পিলখানার দরবার হলে হাজির ছিলাম, কিন্তু আমি তো নিজের ইচ্ছায় হাজির হইনি। আমাকে তো সরকারি আদেশেই সেখানে যেতে বলা হয়েছে, সরকারি আদেশ মানতেই আমি দরবারে উপস্থিত হয়েছি। সুতরাং যেহেতু উপস্থিত ছিলাম, তো আমারও তো একই ফায়ার স্কোয়াডে মৃত্যুদণ্ড ছাড়া আমার আর কোনো গত্যন্তর নাই। এই ভেবে নানা চিন্তা, নানা রকম দুশ্চিন্তায় সবসময় আমাকে দুশ্চিন্তা ঘিরে রাখছিল, কি হবে কি হবে, জীবনে কি হবে। তো আপনাকে ব্যক্তিগতভাবে আসলে আমি কি বলবো, আমি যখন ওই সন্ধ্যার সময় ওই প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হই, সেখানে উপস্থিত হওয়ার পরে আশেপাশের পরিবেশ দেখে খুব ভীতিকর পরিস্থিতি লাগছিল। হাজার হাজার লোকের উপস্থিতি, হাজার হাজার সৈনিকের উপস্থিতি এবং বিদঘুটে একটা পরিবেশ। সেখানে কিছুক্ষণ পরে খাবারের জন্য বলতেছিল যে মাইকে অ্যানাউন্স করতেছিল যে আপনারা প্লেট সংগ্রহ করুন, প্লেটের সংখ্যা কম, এক প্লেটে 2-3 জন করে খেতে হবে। এই অবস্থায় আমি প্লেট সংগ্রহ করি। আমার আশেপাশে পরিচিত সেই সময়ে কাউকে না পাওয়ায় একটি প্লেটে আমি নিজেই নিয়েছিলাম। 1 নোকনা খিচুড়ি দিয়েছিল। 1 নোকনা খিচুড়ি মুখে দেওয়াতে
আমি দেখি ওই খিচুড়িতে লবণ মনে হয় দেয়নি, লবণ দেয়নি। লবণ ছাড়া খিচুড়ি খেতে বোঝেনি তো কিরকম বিষাদ। এক নোকনা মুখে দিয়েই বুঝতে পারলাম যে লবণ দেওয়া হয়নি। তারপরে ওই প্লেটটা সামনে নিয়েই আমি চিন্তা করতেছিলাম যে মানুষ আসে চাকরিতে জীবন সাজানোর জন্য, সেই রকম আমিও জীবন সাজানোর জন্য চাকরিতে আসছি। আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমার জীবনটা তুমি এভাবে এলোমেলো করে দিলে কেন, আমি কি অন্যায় করেছি? এই কথা ভেবে আমি আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছিল। সেই পানি দিয়েই কিছুক্ষণ পরে কান্না থামানোর পরে আমি আবার মুখে তখন খিচুড়ি দিয়েই তখন দেখি অলরেডি আমার চোখের পানি দিয়েই আমার খিচুড়ি লবণ হয়ে গেছে। তারপরে আমি খিচুড়ি খাই ক্ষুধার্ত অবস্থায়। খিচুড়ি খাওয়ার পরে আসলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে 3 তারিখে ঢুকছি তো মার্চে, সেই সময় শীতের প্রায় শেষ সময়। খোলা মাঠে আমি এক রাত ঘুমাই, মাথায় বালিশ দিয়েছি, মাথার ক্যাপের ভিতরে বেল্টটাকে দিয়ে, পায়ে 2 জোড়া মোজা দিয়ে ওইটাকে বালিশ বানিয়ে আমি খালি মাঠেই শুয়ে ঘুমাই। আর মাঠে যাওয়ার পরে সৈনিকদেরকে 2 ভাগ করা ছিল। এক ভাগ ছিল ইউনিফর্ম পরা অবস্থায় যারা জয়েন করেছিল, আর ইউনিফর্ম ছাড়া সিভিল ড্রেসে যারা জয়েন করেছিল তাদের ভাগ ছিল আলাদা। যেহেতু আমি দরবার হলে যে পোশাক পরে গিয়েছিলাম সেই পোশাক পরে আমি জয়েন করেছি নিজেকে নির্দোষ এবং নিরপরাধ প্রমাণের জন্যই, তো আমাদের ভাগ ছিল আলাদা। রাত্রে আমি মাঠে ঘুমাই, ক্লান্তির কারণে ঘুম আসে, ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই আমি চিন্তা করি যে আমার হসপিটালের সিভিল কাপড় পরা যে গ্রুপটি মাঠের অপর প্রান্তে ছিল, সেই প্রান্তে গিয়েই আমি জানতে পারি যে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ডিজি মহোদয় উনি বিডিআর হসপিটালের সৈনিকদেরকে বিডিআর হসপিটালে যাওয়ার জন্য বলেছেন। অনেক অসুস্থ সৈনিক ছিল, তাদের চিকিৎসা করতে হবে এবং হসপিটাল চালু করতে হবে। এই জন্য উনি রাতে আদেশ দিয়েছেন আগামীকাল সকালবেলা হসপিটালের লোক হসপিটালে মুভ করবে। এই খবরটা জানার পরে আমি কিছুটা স্বস্তি বোধ করি যে আমি আমার ইউনিটে যেতে পারবো। আমি আমার ইউনিটে গেলে অন্ততপক্ষে নিজেকে একটু নিরাপদ বোধ করব। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমার অন্যান্য সহকর্মীদের সাথে বিডিআর হসপিটালের সহকর্মীদের সাথে আমি বিডিআর হসপিটালে মুভ করে বিডিআর হসপিটালে যাই। বিডিআর হসপিটালে যাওয়ার পর সেখানে আমাকে ডিটেল করা হয় জেসিও ওয়ার্ডে, অফিসার জেসিও ওয়ার্ডের যে ফ্লোরটা আছে হসপিটালের, সেই ওয়ার্ডে আমাদের ডিটেল করা হয়। পরের দিন সকালবেলা আমাকে বলা হলো যে যারা যারা ইউনিফর্ম পরে আছেন, ইউনিফর্ম পরে যোগদান করেছেন, তাদেরকে এক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আমিও নির্দেশ মতো এক হই। এক হওয়ার পরে আমাদেরকে জানানো হলো যে পিলখানায় বিভিন্ন ইউনিটে যে সমস্ত সৈনিকরা আছে তাদের মধ্যে অনেকে অসুস্থ, তাদের মধ্যে অনেকেই চিকিৎসাধীন লোক ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসাপত্র যাদের আছে তাদের চিকিৎসাপত্র দেখে দেখে ঔষধ দেওয়ার জন্য কয়েকটি টিম নির্ধারণ করে। এর মধ্যে আমিও একটি টিমে কাজ করেছি, যার ফলে পিলখানার বিভিন্ন ইউনিটে সেই সময় বিভিন্ন ইউনিটে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং অন্যান্য সৈনিকদের সঙ্গে মিশে কথা বলার সুযোগ হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ হয়েছে। ওই অবস্থায় আমার জীবনেরই হুমকি ছিল, জীবন মৃত্যুর হুমকি ছিল আর কি ভাই। জি, বুঝতে পেরেছি। তো এই ঘটনার পরে আপনি কতটা বদলে গেছেন মানসিকভাবে? এই ঘটনার পরে আমি আরেকটু বিস্তারিত যদি বলতে যাই, 25-26 ফেব্রুয়ারি ঘটনার আগে আনুমানিক 20 তারিখে আমার বাবার অপারেশন হয়। আমার বাবার হিউজ ডায়াবেটিস থাকার কারণে তার পায়ে গ্যাংগ্রিন হয়েছিল। বারডেম হসপিটালে তাকে ভর্তি করে সেখানে অপারেশন করা হয়। সে অপারেশনে আমার বাবার হাঁটুর নিচ থেকে অ্যাম্পুটেশন কেটে ফেলতে হয়েছিল। তো হসপিটালে বাবাকে রেখে চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি আসলে আমার ছিল না। তাই হসপিটাল কর্তৃপক্ষকে বলে আমি আমার বাবাকে আমার বাসার পাশেই, আমার বোনের বাসা ছিল, 2 রুমের বাসা হয়, আমার বাবাকে ওই বাসায় রেখে আমি
তার চিকিৎসা করেছি, তার পায়ের ড্রেসিং আমি নিজেই করতাম, যেহেতু আমি মেডিকেল সহকারী ছিলাম আমি নিজেই করতাম। এবং বাবা নিয়মিত ইনসুলিন দিতে হতো, সেই ইনসুলিন আমি নিজেই দিতাম। এমনকি দরবার হলে, যেদিন আমি দরবার হলে যাই 25 ফেব্রুয়ারি সকালবেলাও আমি আমার বাবাকে ইনসুলিন দিয়েই বিডিআর হসপিটালের উদ্দেশ্যে রওনা হই সাইকেল যোগে দরবার হলে হাজির থাকার জন্য। এই ঘটনার পরে আমার জীবনের আমূল পরিবর্তন হয়েছে। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন। আমি আমার বাবা মা আত্মীয় স্বজন অন্যান্যদের সাথে দীর্ঘ 18 মাস যোগাযোগ করতে পারি নাই। মাঝখানে বিশেষ কারণে আমার বাবাকে আমার বোনের বাসায় রাখতে সমস্যা হচ্ছিল এবং তার পায়ের ঘা কিছুটা শুকিয়ে যাওয়ার ফলে বাবা আমার বাড়ি গোবিন্দগঞ্জ জেলার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা প্রপারে আমাদের বাসা। তো সেখানে যাওয়ার জন্য আমার বাবা ইচ্ছা পোষণ করায় আমি ছুটি নিয়ে 5 দিন ছুটি নিয়ে আমার বাবাকে গোবিন্দগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য ছুটি নিয়েছিলাম। 18 মাস আমরা পিলখানাকে সাব জেলখানা ঘোষণা করা হয়েছিল। পিলখানায় 18 মাস সমস্ত উপস্থিত বিডিআর সৈনিকরা 18 মাস পিলখানায় ছিলেন। এর মধ্যে আমি 5 দিন ছুটি নিয়েছিলাম, ওই যে বললাম আমার বাবাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় আমি 5 দিন ছুটি পেয়েছিলাম কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন সাপেক্ষে আর কি। তো আমার জীবনে এলোমেলো হয়ে গেছে ভাই, আসলে কি বলবো, এখন বোঝানোর ভাষা নাই। জি, বুঝতে পেরেছি। তো এখন এই তরুণ প্রজন্ম যাদের অনেকেই, অর্থাৎ এই জেনজি, যাদের অনেকেই হয়তো তখন ছোট ছিল বা অনেকের জন্মই হয়নি, তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? এবং আপনি যেমন একটু আগে আমাদেরকে বললেন যেন আমরা এটাকে পিলখানা হত্যাকাণ্ড হিসাবে দেখি, বিদ্রোহ হিসাবে না দেখি, তো এরকম এই জেনজির প্রতি আপনার কি বার্তা থাকবে? জি, আসলে নতুন প্রজন্মের প্রতি আমার আশাবাদ এটাই থাকবে যে তারা সত্যকে জানুক, সত্যকে ধারণ করবে এবং ন্যায় নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করবে এবং অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না এবং নিজেই সরল সত্য পথে পরিচালিত করবে নিজের জীবনকে। এই আশাবাদ আমার জেনজির প্রতি। আর বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় সচেষ্ট থাকুন, কারণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে 1971 সাল থেকে ছিল, এখনো আছে। এই হুমকি থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান যে আপনারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকুন এবং দেশ ও মাতৃকাকে ভালোবাসুন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে পিলখানা কোনো বিদ্রোহ নয়, বিডিআর বিদ্রোহ বলতে কিছু নয়, এটি ছিল একটি বিশ্বাসঘাতকতার নাম, এটি ছিল একটি ষড়যন্ত্রের নাম। আজকের পর্বে আমরা এক প্রত্যক্ষ সাক্ষীর চোখ দিয়ে সেই ভয়ঙ্কর ইতিহাসটা একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে তার সাহসিকতার জন্য এবং তার নিজের জীবন থেকে হারিয়ে যাওয়া 18 মাস এবং তার বাকি অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। পরবর্তী পর্বে আমরা পিলখানা নিয়ে আরো বিস্তারিত জানার জন্য নিয়ে আসবো আরো একজন ব্যক্তিকে, যার থেকে আমরা আরো চমকপ্রদ তথ্য পাবো এবং তা তুলে ধরবো আপনাদের সামনে। এবং সেই তথ্যগুলো আপনাদের মনে প্রশ্ন তো তুলবেই, সেই সাথে আপনাদের ভাবাবে যে কি ছিল আসলে সত্যি, কে ছিল এই ষড়যন্ত্রে লিপ্ত, আর কিভাবে আমরা আগামীতে এগিয়ে যাব ইতিহাসের এই কালো দাগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন। ধন্যবাদ।